শুরু করতে যাচ্ছি আমরা। আমি সাপ্লাই এই নোটপ্যাড, আমরা নোটপ্যাডে কাজ করতেছিলাম তাই না? আমরা একটা নোটপ্যাড ওপেন করব বা টেক্সট ডকুমেন্ট ওপেন করব গত ক্লাসের মতো। আচ্ছা, গত ক্লাসে কারো কোনো প্রবলেম হয়েছে যে কাজ করতে গিয়ে? স্যার মেহেদি হাসান হৃদয় সে বললো তার নাকি কোডগুলার এক্সটেনশনও শো করতেছে আর কি, আপনার ব্র্যাকেট ট্যাকেট এগুলো তার ব্রাউজারে ওপেন শো করতেছে। তো আজকে সে মেডিকেলে হসপিটালে গেছে আর কি। তো বলছিলাম আমার সাথে যোগাযোগ করার জন্য, যে মেডিকেল থেকে আবার বাড়িতে এসে আমার সাথে কথা বলার জন্য। ওকে, আপনারা যারা করছেন তারা দেখাই দিবেন। আর যদি এখানে যদি উনি থেকে থাকে তাহলে কারো যদি প্রবলেম হয় বা কোনো কিছু পারতেছেন না আমাকে স্ক্রিন শেয়ারে দেখাইতে পারেন। আর অনেকে কাজ দেন নাই গ্রুপে, আমি নেক্সট ক্লাস থেকে যাদের কাজ দেখবো না তাদেরকে কি বলবো, তাদেরকে বলার একটা কারণ হচ্ছে যে কোর্স ক্লাস করে কোনো লাভ হবে না যদি আপনি প্র্যাকটিস না করেন। এখানে প্র্যাকটিস হচ্ছে বড় বিষয়। আর আমি আরেক 2টা ক্লাস পরে প্র্যাকটিস করব, 3টা ক্লাস পরে প্র্যাকটিস করব, এরকম যদি চিন্তা ভাবনা করেন 3 ক্লাস পরে আমি কাজ করব, হ্যাঁ, তাইলেও হবে না। কারণ হচ্ছে যে এগুলা রেগুলার কাজ করতে হবে। এই যে একটা ক্লাস দিচ্ছি, এরপরে যখন 2-4টা ক্লাস হয়ে যাবে কাজগুলো অনেক জমে যাবে, তখন আপনি বুঝতে পারবেন না। সো আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। আমরা গত ক্লাসে যতটুকু শেষ করছি তারপর থেকে আমরা দেখব। আমরা HTML ইমেজ পর্যন্ত গেছি এবং আজকে বাকিগুলা দেখব এখানকার। আমি একটা টেক্সট ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর আমরা যেগুলো আমাদের লিখতে হয় ওগুলো আমরা লিখে ফেলবো। ডক টাইপ, তারপর হচ্ছে যে HTML এর ভিতরে হেড সেকশন, হেড, এরপরে টাইটেল। হ্যালো স্যার, একটু জুম করে দেওয়া যায়? ওকে, দাঁড়ান দিচ্ছি। দেখতেছেন? জি স্যার, জি স্যার। টাইটেল HTML class 3, body section, দেন হচ্ছে স্ল্যাশ বডি সেকশন, শেষ করলাম। এগুলো আমাদের যে স্ট্রাকচারটা ওইটা আমরা লিখে ফেললাম এবং এটা সেভ করব। ফাইল থেকে সেভ অথবা সেভ এসে ক্লিক করব, করার পরে এখানে হচ্ছে index.html এক্সটেনশন প্লাস এখান থেকে অল ফাইল সিলেক্ট করে দেব, সেভ করে দেব। এই যে আমাদের নোটপ্যাডটাও ইয়ে হয়ে গেছে। এখন আজকে আমরা দেখব যে আমরা গত ক্লাসে লিঙ্ক করা ইমেজ, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখছি। এখন আজকে দেখব বাটন। আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে বাটন নিয়ে আসতে চাই তাইলে আমরা কি কোন ট্যাগটা ইউজ করব? HTML একটা বাটন ট্যাগ আছে, ওইটা ইউজ করব। বাটন কি সেটা হইতে পারে সাবমিট বাটন হইতে পারে, এই যে কন্ট্যাক্ট নাও বাটন হইতে পারে, ফাইন্ড নাও বাটন হইতে পারে। এরকম বাটন যখন আমরা আনতে চাই, আমাদের ওয়েব পেজের মধ্যে দেখতে চাই, তখন আমরা যে ট্যাগটা ইউজ করব HTML এ সেটা হচ্ছে বাটন ট্যাগ। তার জন্য বাটন স্ল্যাশ বাটন এই ট্যাগটা আমরা ইউজ করব। বাটন ট্যাগ স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ লেখার পরে এর ভেতরে যেটা লিখবো সেটা আমাদের বাটনের ভেতরে লেখাটা শো করবে। ধরেন এখানের ভিতরে আমরা লিখতেছি সাবমিট, সো সাবমিট শো করবে। এখানের ভিতর যদি আমরা কি রেজিস্ট্রেশন, তাহলে রেজিস্ট্রেশন যাই লিখি না কেন আমার নিজের নাম লিখলে ওইটাও শো করবে বাটনের ভিতরে।
বাটনের মধ্যে লেখাটা। এখন আমি এটা একটু ওপেন করি, ব্রাউজারে চেক করে নিই, দেখি ব্রাউজারে কি আসতেছে। এই যে বাটনটা চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে বাটনের ন্যাচারাল ফরম্যাট। দেন আমরা যদি এই ধরনের কালারফুল বাটন করতে চাই, বিভিন্ন ডিজাইনের মাউস পয়েন্টার নিয়ে গেলে চেঞ্জ হচ্ছে, কালারফুল বাটন করতে চাই, তখন আমাদেরকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। কিন্তু একটা বাটন নিয়ে আসার জন্য বা একটা বাটন আমাদের ওয়েব পেজে দেখানোর জন্য আমাদের যে ট্যাগটা লিখতে হবে সেটা হচ্ছে বাটন ট্যাগ। যে ট্যাগটা লিখতে হবে সেটা হচ্ছে বাটন ট্যাগ। এরপরে HTML লিস্ট। আমরা অনেক সময় লিস্ট করে করে পয়েন্ট করে করে বুলেট পয়েন্ট বা 1 2 3 দিয়ে এভাবে আমরা কি করি, লিস্ট তৈরি করি। সেটা হইতে পারে আপনার যে কোনো ধরনের লিস্ট। হ্যাঁ, আমরা করে থাকি কোনো একটা টপিক্সের উপর আমরা প্রেজেন্টেশন দিতে গেলে আমরা অনেক সময় বুলেট পয়েন্টে লিখে নিই পয়েন্টগুলা, যেন খুব মানুষ বুঝতে পারে বা আমরা খুব সুন্দর করে ডেলিভারি করতে পারি সে কারণে। সো এই ধরনের বুলেট পয়েন্টের লেখা যদি আপনার ওয়েব পেজে নিয়ে আসতে চান, তখন আপনি কি ইউজ করবেন? সেটা দুই ধরনের আছে লিস্ট। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টগুলোর মধ্যে আপনার স্কয়ার, সার্কেল, তারপর হচ্ছে বুলেট পয়েন্ট, এগুলা থাকবে আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টের মধ্যে 1 2 3 ABC এই ধরনের থাকবে। এখন ডিফল্টগুলা দেখবো, বাট আমরা 1 2 3 দেখা যাবে। এখন 1 2 3 কে আমরা ABC বা রোমান লেটারে আমরা লিখতে পারবো। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, সেটা সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতে পারবো। এখন যদি আমরা লিস্ট করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডিফল্ট যে লিস্টের মানে এই ট্যাগগুলোর ডিফল্ট যে ফরম্যাটটা আছে ওইটা দেখা যাবে। এখন আমরা আরেকটা জিনিস করব, HTML এর মধ্যে কমেন্ট করা। কমেন্ট ব্যাপারটা হচ্ছে যে লেখাটার মাধ্যমে আপনার যে ডেভেলপার, আপনার যে ডিজাইনার বা আপনি পরবর্তীতে কি কোড লিখছেন, এটা টেক্সট হিসেবে বা একটা ডকুমেন্ট হিসেবে অথবা ইনফরমেশন হিসেবে রাখার জন্য বা আপনি কি করতে পারেন, কমেন্ট করে দিতে পারেন যে আসলে এটা কি জিনিস। হ্যাঁ, পরবর্তীতে আপনি যখন কোডগুলো দেখবেন তখন আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন সেকশনটা আসলে কি জন্য লিখছেন বা কোন সেকশনে কিসের কোড আছে। সো এটাকে কমেন্ট বলে, এক্সক্লামেটরি সাইন। তারপর এখানে আপনি ইচ্ছা মতো আপনি হাইপেন দিতে পারেন বা ড্যাশ দিতে পারেন, সমস্যা নেই। দেন এখানে আমি লিখতেছি যে বাটন ট্যাগ। এটা হচ্ছে কমেন্ট। কমেন্টগুলো কি হবে, কমেন্ট কখনো ব্রাউজারে দেখাবে না, কমেন্টগুলো ব্রাউজারে দেখাবে না। এটা হচ্ছে যে নিষ্ক্রিয় টাইপের থাকে, এটা কমেন্টটা কিন্তু ব্রাউজারে দেখাবে না। জাস্ট এটা আমরা যারা ডেভেলপার আছি এবং আমার নিজের কোড যেন আমি পরবর্তীতে বুঝতে পারি, সেজন্য আমরা আসলে কমেন্টটা লিখে রাখি। এখানে তো জাস্ট শুধু বাটন একটা। অনেক সময় আমরা যখন 500 2000 লাইনের কোড লিখবো, হ্যাঁ, এক একটা সেকশন হবে। যেমন ধরেন যে সেকশন বলতে বোঝাচ্ছি, এই যে এখানে ধরেন যে হেডার সেকশন, এটা মেনু সেকশন, এটা স্লাইডার সেকশন, এরকম যখন সেকশন হবে, এটা কন্টেন্ট, মেইন কন্টেন্ট সেকশন, এরকম যখন সেকশন হবে অনেকগুলা কোড লিখতে হবে। তখন সহজে ধরার জন্য আমরা এই কমেন্টটা করে দিই, মানে কমেন্টের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ বলে দিই। কমেন্টের স্টার্ট মানে এই বাটন ট্যাগটা কোন জায়গা থেকে শুরু হইলো এবং কোথায় শেষ হইলো, ওইটা আমরা এভাবে লিখে দিই। ধরেন যে বোঝার জন্য বাটন ট্যাগ স্টার্ট, এবং এখানে লিখে দিলাম যে বাটন ট্যাগ ইন্ট। মানে এই পোর্শনটার ভেতরে বাটন রিলেটেড কথাবার্তা আছে, বাটন রিলেটেড HTML গুলা লেখা আছে। ওকে, যেটা হতো এখন এক লাইনে, সেই জন্য আপনারা চিন্তা করতে পারেন যে কেন লিখবো, যখন এটা 50 লাইনের, যখন 200 লাইনের, 500 লাইনের, এরকম সেকশন ওয়াইজ কাজ হবে। হেডার সেকশন, যেমন ধরেন চিন্তা করে দেখেন, এই জিনিসটা আনার জন্য অনেক লাইনের কোড লিখতে হবে, কম হলো 20-30 লাইনের কোড হবে এই শুধু এই তিনটা জিনিস আনার জন্য। তখন আপনি যখন লিখে দিবেন যে হেডার সেকশন স্টার্ট এবং এন্ড, তখন আপনি আপনার এই ডকুমেন্টটা যদি 2000
লাইনের কোড হয় এই ডকুমেন্টটার ভিতরে, বা 5000 লাইনের কোড হয়, আপনি আপনার চেঞ্জ করতে হচ্ছে শুধু ধরেন যে হেডার সেকশনটা, মানে ধরেন আপনার চেঞ্জ করতে হচ্ছে বাটন সেকশনটা, তখন শুধু আপনি কমেন্টটা দেখলেন যে হ্যাঁ বাটন স্টার্ট এখানে, এখানে শেষ, তাহলে এখানকার ভিতরে যে কোডগুলো আছে সেগুলো সবগুলা বাটন নিয়ে কথাবার্তা বলছে। ক্লিয়ার? কমেন্ট কেন করি? জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপরে হচ্ছে যে আমরা এখন লিস্ট নিয়ে কাজ করব, সেজন্য আমরা কমেন্টে বলে দিব যে লিস্ট ট্যাগ স্টার্ট, এবং সেম জিনিস লিস্ট ট্যাগ ইন করে লিখব। এবার এখানে ভিতরে লিস্ট রিলেটেড কাজগুলো করব। লিস্ট রিলেটেড কাজকে আমরা বলতেছি যে HTML এর ক্ষেত্রে যখন লিস্ট তৈরি করতে চাই, যে কোনো কিছু লিস্ট হোক আমরা তৈরি করতে চাই, তখন আমরা কি করতে পারি, তখন আমরা অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি। যদি আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করি, প্রথমে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে UL, আনঅর্ডার লিস্ট UL। ওকে, তো লিস্টের মধ্যে কি থাকে, লিস্ট আইটেম না, লিস্টের মধ্যে কি থাকে, লিস্ট আইটেম। আনঅর্ডার লিস্ট এর জন্য কি UL ট্যাগ ইউজ করতে হবে, যেহেতু লিস্টের ভিতরে একটা লিস্ট যখন তৈরি করবেন সেটা হইতে পারে কোর্সের লিস্ট, সেটা হইতে পারে স্টুডেন্ট লিস্ট, হ্যাঁ, যে কোনো লিস্ট যখন আপনি তৈরি করবেন প্রথম অবস্থায় যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন আনঅর্ডার লিস্ট তৈরি করার পর লিস্টের মধ্যে কি লিস্ট আইটেম থাকে, সেজন্য আপনাকে লিখতে হবে লিস্ট li/li। প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য আপনাকে li লিখতে হবে, প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য আপনাকে কি লিখতে হবে, li লিখতে হবে, এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ওই লিস্ট ট্যাগটাকে ইন্ট করতে হবে। সো এখানে ধরেন আমি লিখতেছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনাদের কোর্সের নামগুলো লিখতেছি, আবার একটা লিস্ট নিচ্ছি, লিস্ট স্টার্ট করলাম /ফরওয়ার্ড স্ল্যাশ লিস্ট ইন করলাম, এখানে লিখতেছি যে ধরেন গ্রাফিক্স ডিজাইন। ওকে, আবার নিচ্ছি li /li, এখানে লিখতেছি ধরেন ডিজিটাল মার্কেটিং। ওকে, লিখলাম। এখন আমাদের ব্রাউজারে কিরকম দেখায় আমরা এই জিনিসটা দেখে আসবো। যেহেতু বলতেছি আনঅর্ডার লিস্ট, সেহেতু বুলেট পয়েন্টে আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেমগুলো দেখাবে। এই যে দেখছেন বুলেট পয়েন্টে আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেমগুলো দেখাচ্ছে। এই বুলেট পয়েন্টটা আমরা চেঞ্জ করতে পারি, এখানে সার্কেল ইউজ করতে পারি, এখানে স্কোয়ার ইউজ করতে পারি। তো কখন করতে পারবো, যখন এখানে আমরা CSS HTML এর মধ্যে আমরা CSS অ্যাপ্লাই করব, তখন আমরা করতে পারবো, এখন পারবো না। এখন ডিফল্ট যেটা আছে ওইটা আমরা দেখি, মানে আমরা এখন ফরম্যাট দেখতেছি যে HTML, শুধু HTML দেখতেছি, যার কারণে আমরা এই জিনিস এটা চেঞ্জ করতে পারতেছি না। সো যখনই আমাদের আনঅর্ডার লিস্ট তৈরি করতে যাব, এই ধরনের আনঅর্ডার লিস্ট আমরা তৈরি করব, তখন প্রথমে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে UL, যার নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট। এবং আনঅর্ডার লিস্ট বলেন লিস্ট বলেন, যেটার মধ্যে থাকবে যে লিস্ট আইটেমগুলো, অনেকগুলো লিস্ট আইটেম থাকবে। সো সেগুলোকে আমরা li ট্যাগ বা লিস্ট ট্যাগের মাধ্যমে লিখে থাকি। ওকে, এটা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, সো অর্ডার লিস্টের ক্ষেত্রে কি, অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা জাস্ট ইউজ করব OL, অর্ডার লিস্ট /OL। হ্যাঁ, OL স্টার্ট করব এবং এন্ড করব, এবং এখানের ভিতর সেম লিস্ট আইটেমগুলো লিখব। এখন 1 2 3 এভাবে আসবে লিস্ট আইটেমগুলো, 1 2 3 এভাবে আসবে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই তারপর আবার লিস্ট আইটেম লিখব /li, গ্রাফিক্স ডিজাইন li /li, এখানে আমি লিখতেছি ডিজিটাল মার্কেটিং। ওকে, দেখেন এখন আমাদের কি আসতেছে, কে একজন আসছে জয়েন করে, 1 2 3 এভাবে আসছে না।
সো যখন আপনি আনঅর্ডার লিস্ট তৈরি করতে যাবেন তখন ইউএল ইউজ করতে হবে, যখন অর্ডার লিস্ট তৈরি করবেন তখন ওএল ইউজ করবেন, অর্ডার লিস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে এসটিএমএল এর লিস্ট, এটা দিয়ে আমরা অনেক জায়গায় কাজ করব। এই লিস্টগুলো দিয়ে শুধু এই ধরনের আনার ক্ষেত্রে না, আমরা অনেক কাজে এই লিস্ট তৈরি করব, লিস্ট দিয়ে আমরা কাজ করব। যখন আমরা প্রজেক্টে কাজ করতে যাব তখন আমরা বুঝতে পারবো। হ্যাঁ, ডোন্ট ফরগেট, এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা। ডোন্ট ফরগেট দ্য ইন ট্যাগ। আমরা যদি লাইন বাই লাইন লিখি HTML, তারপর বডি লিখলাম, তারপর পি লিখলাম, তো তখন আপনি ট্যাগ ভুলে যাবেন, এটা ইন্ডিং ট্যাগ দেওয়ার ক্ষেত্রে ভুলে যাবেন, এই ধরনের মিস্টেক হবে। যদি আমি যে ফরম্যাটে কোডগুলো লিখতেছি, একটা ট্যাগ স্টার্ট করার সাথে সাথে একটা ট্যাগ ইন্ড করতেছি, সো তখন আপনার কোনো ট্যাগ মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। মাথায় রাখবেন, একটা ট্যাগও যদি আপনি মিস করে ফেলেন তখন কিন্তু আপনার এর পরবর্তী কোডগুলো এক্সিকিউট নাও হতে পারে, বা অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন আপনার ডিজাইন দেখার ক্ষেত্রে। সো এখানে বলতেছে যে আপনি কোনো ট্যাগ ভুলে যাইতে পারবেন না, বা কোনো ট্যাগ না দিয়ে যাইতে পারবেন না। সো সেম জিনিসটা এখানে কপি হয়ে গেছে। এমটি এলিমেন্ট, এমটি HTML ট্যাগ, এটাকে বলা হয় বিআর ট্যাগ। যেটাকে বলা হয় বিআর হচ্ছে যে ওই এলিমেন্ট এমটি খালি, সো ওই বিআর ট্যাগ ইউজ করলে একটা লাইন ব্রেক করে বা নিউ লাইন নেয়। হ্যাঁ, আপনি যেখানে ইউজ করতেছেন ওইখানে লাইন ব্রেক করে একটা নতুন লাইনে আবার নিয়ে যায়। সো ধরেন আমি একটা পি ট্যাগ নিচ্ছি, এটা বোঝানোর জন্য একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ / পি ট্যাগ, একটা পি ট্যাগ নিলাম। নেওয়ার পরে আমি কিছু ডামি কন্টেন্ট নিই। সো নেওয়ার পরে এখন কি হচ্ছে, এই যে আসছে। আমি চাচ্ছি যে উই ডো নট অনলি অ্যাসিওর কোয়ালিটি পেন্টিং সার্ভিস ইন দুবাই বাট অলসো গ্যারান্টি ইট। এই লেখাটার পরে ইউ সিড রিল্যাক্সড, এটা নিচের লাইন থেকে শুরু হবে। এই ধরনের যদি আমরা করতে চাই লাইন ব্রেক, সো তখন আমরা বিআর ইউজ করি। লাইন ব্রেক যদি আমরা করতে চাই তখন আমরা বিআর ইউজ করি। এই যে এই জায়গায় এসে যদি আমি কি করি, বিআর ট্যাগ ইউজ করি, এই জায়গায় এসে যদি আমি কি করি, বিআর ট্যাগ ইউজ করি, বিআর দেন /। সো বিআর ট্যাগ ইউজ করলে দেখবেন এই লাইনটা ইউজ সিট থেকে নিচের লাইনে চলে আসছে, এই যে নিচের লাইনে। এখন আমি আরো গ্যাপ রাখতে চাচ্ছি, আরো নতুন লাইন নিতে চাচ্ছি এক্সট্রা, তো যতগুলা বিআর দিবেন ততটা নিউ লাইন ক্রিয়েট করবেন, মানে লাইন ব্রেক করবেন। আমি 3টা দিছি, এই যে আমি যদি আরো দিই তাহলে আরো ব্রেক করবে, 3টা আরো 3টা। যখনই আমাদের এই ধরনের করতে হয় শর্টকাটে আমরা বিআর ট্যাগ ইউজ করে ফেলি। এই যে যখন আমাদের এই ধরনের লাইনের গ্যাপ রাখতে হচ্ছে বা কোনো কিছু করতে হচ্ছে বা লাইন ব্রেক করতে হচ্ছে, তখন আমরা শর্টকাটে বিআর ট্যাগ ইউজ করে ফেলি। একটা ইম্পর্টেন্ট ব্যাপার, HTML ইজ নট কেস সেন্সিটিভ না। সো আপনি চাইলে এখানে ক্যাপিটাল পিও লিখতে পারেন, অথবা একটা ক্যাপিটাল পি একটা স্মল পিও লিখেন, তাও কাজ করবে। কিন্তু আমরা কখনো কোনো ট্যাগ ক্যাপিটাল লেটার বা ক্যাপিটালাইজড, মানে একটা স্মল লেটার প্রথম ওয়ার্ডটা স্মল লেটার, এরপরেরগুলা ক্যাপিটাল লেটার, এরপরেরগুলা স্মল লেটারে এরকম লিখবো না, যেটাকে বলা হয় ক্যাপিটালাইজ। আমরা সবসময় ট্যাগকে আমরা সবসময় HTML ট্যাগগুলোকে স্মল লেটারে লিখবো। হ্যাঁ, সবসময় এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এবং এই ফরম্যাটে আমরা দেখি। কখনো আমরা কেস সেন্সিটিভ না, কিন্তু আমাদের কোডের কোনো ভুল হবে না, কোড ঠিকঠাকভাবে এক্সিকিউট করবে, কিন্তু এই জিনিসটা আমরা করি না। একটা আপনার ক্যাপিটাল লেটার একটা স্মল লেটারে লেখা, হ্যাঁ, বা 2টা ক্যাপিটাল লেটারে লেখা, আমরা সবসময় স্মল লেটারে লিখি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। স্যার প্রবলেমটা যদি আরেকবার বলতেন। এখানে কোনো প্রবলেম নাই, আপনি যে কোনোভাবে লিখতে পারবেন, মানে ইজ নট কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে যে বোঝায় যে আপনার হুবহু যেরকম আছে ওইরকম লিখতে হবে, এরকম না লিখলেও কিন্তু কাজ করবে। ধরেন একটা ক্যাপিটাল লেটারে লিখছেন, ব্যাপারটা এরকম, আমি চাচ্ছি যে এই পি ট্যাগটাকে ক্যাপিটাল লেটারে লিখবো, এই পি ট্যাগটা স্মল লেটার, আমার কোড কাজ করবে, কোনো ধরনের ভুল হবে না, আমার ডিজাইন দেখাবে। হ্যাঁ, এই যে কোনো ধরনের ভুল হয়নি।
কিন্তু আমরা এই কাজটা করব না। প্রত্যেক সব HTML ট্যাগের ক্ষেত্রে আমরা কি স্মল লেটার ইউজ করব। হ্যাঁ, জি স্যার, বুঝতে এটা পারছি। হচ্ছে স্ট্যান্ডার্ড। আরেকটা জিনিস, ইন্টেনশন, ব্যাড প্র্যাকটিস এবং গুড প্র্যাকটিস। গুড এক্সাম্পল যে আমরা অনেক সময় ওকে স্যার। কোডগুলা কি করি, কোডগুলা আমরা আমাদের ইচ্ছা মতো অ্যালাইনমেন্ট না করে, হ্যাঁ, ইচ্ছা মতো লিখি। সো যেমন ধরেন আমার এই ফরম্যাটটা পড়তে সহজ দিয়ে কি হচ্ছে, আমি ABCD রোমান সংখ্যা 1 2 3 করতে পারি? বুঝি নাই কি বলতেছেন। সো এখানে যে যেমন ধরেন ইউএল তারপর লিস্ট, এটা খুব সহজে রিড করা যাচ্ছে না। যদি আমি এরকম করতাম, ইউএল এর পরে এভাবে লিখতাম, এটা এটা সহজে রিড করা যাবে বলেন? কোন ট্যাগের স্টার্ট হয়েছে, কোন ট্যাগ এন্ড হয়েছে, এটা খুঁজতে তো অনেক সময়ের প্রয়োজন হচ্ছে, তাই না? এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস, যে এরকম ভাবে লেখা যাবে না। লিখবো না আমরা, লেখা যাবে না তা না, লিখবো না, কারণ হচ্ছে যে এটা লিখলে আপনি এক সপ্তাহ পর আপনার নিজের কোডও ধরতে পারবেন না। এক সপ্তাহ না, এটা লিখে যাওয়ার পর নিচে এসে যদি এখানে কোনো ভুল করেন, ওইটা খুঁজতে আপনার অনেক সময়ের প্রয়োজন হবে। সো স্ট্যান্ডার্ড এই ধরনের ফরম্যাটে আপনাকে লিখতে হবে, যে ইউএল লিখলেন যেটা ক্লিন কোড বলে বা যেটা রিড করতে আমরা ফ্লেক্সিবল হই, যে কোডগুলা রিড করা। কোড লেখাটা প্রফেশনাল যতটুকু, মানে আপনার কোড যদি অন্য কেউ রিড করতে না পারে, আপনি এমন কোড লিখতেছেন যেটা অন্য কারো রিড করতে কষ্ট হচ্ছে বা অন্য কেউ রিড করতে পারতেছে না, তাইলে আপনি প্রফেশনাল না, আপনি ভালো ডিজাইনার না, ভালো কোডারও না। হ্যাঁ, তো আপনার কোডটা অন্য কেউ খুব ফ্লেক্সিবলি রিড করতে পারবে এবং এডিট করতে পারে, ওই ধরনের কোড আপনাকে লিখতে হবে। সো সেজন্য আমি যে ফরম্যাটগুলোতে লিখতেছি, সো আপনি ওই ফরম্যাটে লিখবেন। যেমন আমি পি ট্যাগ এখান থেকে এখানে শেষ করে দিতে পারতাম, এটার এন্ডিং ট্যাগটা, কিন্তু ওই ক্ষেত্রে হইলে আমাদের ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ খুঁজতে সমস্যা হইতো, কারণ হচ্ছে যেহেতু এখানে আমাদের অনেকগুলা টেক্সট আছে। যদি আমি এক লাইনে লিখতাম তাহলে কিন্তু লিখতাম এভাবে পি ট্যাগ, শর্ট কোনো কিছু লিখলে তখন লিখতাম পি ট্যাগ, এখানে ধরেন ওয়েব ডিজাইন, তখন এক লাইনে লিখতাম ওয়েব ডিজাইন, তখন এইভাবে লিখতাম না কিন্তু। হ্যাঁ, যেটা যেভাবে লিখলে আমাদের পড়তে সুবিধা হয় এভাবে লিখতাম না। হ্যাঁ, তখন এক লাইনেই লিখে দিতাম। আর যেটা যেভাবে পড়তে আমাদের সুবিধা হবে ঠিক ওইভাবে আমরা লিখতে হবে, সেটা আপনিও বুঝতে পারবেন যে কিভাবে লিখতেছি আমরা। আমার এই স্লাইডের লাস্টের দিকে যদি আসি, অ্যাট্রিবিউট নিয়ে কথাবার্তা, আমি এগুলো বলে ফেলছি আপনাদেরকে, সবগুলা অ্যাট্রিবিউট নিয়ে, শুধু একটা অ্যাট্রিবিউট নিয়ে বলা বাকি আছে। আমরা যখন লিঙ্কের কাজ করছি তখন হাইপার href ইউজ করছি। href একটা অ্যাট্রিবিউট HTML। যখন ইমেজ নিয়েছিলাম, যখন আমরা ইমেজ নিয়ে কাজ করছি তখন আমরা src, ইমেজের পার্টটা বসানোর জন্য সোর্স ফাইল, ইমেজটা কোথায় আছে সেজন্য আমরা src ইউজ করছি। এটা HTML অ্যাট্রিবিউট। উইথ এবং হাইট ইউজ করছি ইমেজের ক্ষেত্রে, সেটা HTML অ্যাট্রিবিউট। src এটা HTML অ্যাট্রিবিউট। alt অল্টারনেটিভ টেক্সট, উইথ হাইট, এগুলো সবগুলো HTML অ্যাট্রিবিউট। একটা নতুন অ্যাট্রিবিউট আসছে, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। যেটাকে বলা হয়, আমরা যখন HTML থেকে কথাবার্তা বলি তখন আমরা বলি যে এটাকে HTML অ্যাট্রিবিউট, আর যখন আমরা CSS দিয়ে কথাবার্তা, CSS এর কাজ করি তখন এটাকে বলা হয় ইনলাইন CSS। যেটা আমরা HTML ট্যাগের স্টার্টিং ট্যাগের ভিতর আমরা যখন স্টাইল অ্যাট্রিবিউট লিখি তখন সেটাকে বলা হয় HTML এর ভাষায় স্টাইল অ্যাট্রিবিউট, আর CSS এর ভাষায় বলা হয় ইনলাইন CSS। হ্যাঁ, স্যার আপনার এই স্লাইডগুলো কি আমাদের প্রোভাইড করা যাবে? প্রোভাইড অলরেডি করে দিয়েছি। সো স্টাইলে যদি হয়, আমরা স্টাইলের ভিতর লিখবো স্টাইল অ্যাট্রিবিউট ইকুয়াল সাইন, তারপর ডাবল কোটেশনের ভিতর আমরা CSS প্রপার্টিগুলো লিখবো, এগুলারে বলা হয় CSS প্রপার্টি। সো CSS প্রপার্টিগুলো লিখবো। আমরা অনেকগুলো CSS এ যখন অনেকগুলো CSS প্রপার্টি জানবো, বাট এখানেও আমরা কিছু জিনিস জেনে নিই। CSS প্রপার্টির ভিতরে প্রথমটা হচ্ছে যে প্রপার্টি CSS, দেন হচ্ছে ভ্যালু। যেমন ধরেন কালার কি রেড,
সো আমার এই ওয়েব ডিজাইনিং এর কালারটা, লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই তখন আমরা যে সিএসএস প্রপার্টি ইউজ করতে হবে সেটা হচ্ছে কালার। সো কালারটা হচ্ছে ফিক্সড, আর এটা হচ্ছে সিএসএস প্রপার্টিটা হচ্ছে কালার, আর আর রেডটা হচ্ছে ভ্যালু। কালার দেন রেডটা হচ্ছে কি ভ্যালু। এখন দেখেন আমাদের ওই ওয়েব ডিজাইন লেখাটা হচ্ছে রেড কালার হয়ে যাবে, এই যে রেড কালার হয়ে গেল। আমরা এই ধরনের আরো অনেকগুলো সিএসএস প্রপার্টি অ্যাড করতে পারি। যেমন ধরেন আমি চাচ্ছি ওয়েব ডিজাইনিং লেখাটার পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে, তখন একটা সিএসএস প্রপার্টি আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো এটাকে যদি আমরা ব্ল্যাক দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আর কালার হচ্ছে রেড, সো এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। এই যে এই ধরনের আমরা সিএসএস প্রপার্টি অ্যাড করতে পারি। যদি আমি আবার রিপিট করতেছি, আমরা যখন এসটিএমএল এ যখন স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করব, এসটিএমএল এর ভাষায় আমরা স্টাইল অ্যাট্রিবিউটটাকে স্টাইল সিএসএস লেখাটাকে বলা হয় স্টাইল অ্যাট্রিবিউট। সো স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে লিখবো, স্টাইল ইকুয়াল সাইন ডাবল কোটেশনের ভিতর আমাদের সিএসএস প্রপার্টিগুলো লিখতে হবে। এখানে শুধু দুইটা লিখতে পারবো এরকম না, 1000টা লিখতে পারবো আমার ইচ্ছা মতো। সো আমি দুইটা দেখাচ্ছি। একটা হচ্ছে কালার প্রপার্টি, যেটা কাজ করে আসলে ফন্টের বা টেক্সটের কালার নিয়ে। যখন আমরা কোনো টেক্সটের কালার চেঞ্জ করতে যাব তখন কালার প্রপার্টিটা ইউজ করতে হবে। সো প্রপার্টি নেম সেটা হচ্ছে কালার, এবং হচ্ছে দেন কুলন, দেন হচ্ছে আপনার কি ভ্যালু, ভ্যালুটা চেঞ্জ হবে কিন্তু প্রপার্টি কখনো চেঞ্জ হবে না। মানে কালার, আপনি ওয়েব ডিজাইন লেখাটার কালার চেঞ্জ করার জন্য আপনি আর কোনো প্রপার্টি ইউজ করতে পারবেন না, কালার প্রপার্টি ইউজ করতে হবে। আপনি যদি কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড, কোনো জিনিস বলতেছি কোনো টেক্সট বা কোনো কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান তখন আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটা ইউজ করতে হবে। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের ডে 1 এর স্লাইডটা শেষ, ডে 1 এর স্লাইড শেষ। দেন আমি ডে 2 এর স্লাইডটা নিয়ে কথাবার্তা বলি তাইলে। আমরা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে টেবল নিয়ে আসতে চাই, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা টেবল দেখতে চাই, যেটা আমরা ধরেন যে ওয়ার্ডে দেখি টেবল তৈরি করি, সেই ধরনের একটা টেবল যদি আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে কি লিখবো সেটা আমরা দেখব। মাসুম বিল্লাহ এতক্ষণ পরে জয়েন করতেছেন, ব্যাপার কি? মাসুম বিল্লাহ শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এতক্ষণ পরে জয়েন করতেছেন যে? কারেন্ট ছিল না এতক্ষণ, এইমাত্র কারেন্ট আসলো তো এখন জয়েন হইলাম। আচ্ছা, সো আমরা টেবল আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা টেবল অ্যাড করতে চাই। ধরেন আমরা টেবল অ্যাড করতে চাই, কিভাবে করব? আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা একটা টেবল নিয়ে আসতে চাই, সো কিভাবে করব? তো আমি এটা কপি করে নিচ্ছি, এটা তার কাজ করব না, কারণ আমি সবগুলা কাজ যদি একটাতে দেখাই দিই আপনাদের বুঝতে অসুবিধা হবে, বা সেজন্য আমি আলাদা আলাদা লিখবো, মানে ফাইল নেব। কারণ বোর্ডের ভেতরে যা আছে সব ডিলিট করে দিই, কারণ বোর্ড এটা আমাদের লাগবে না। জাস্ট আমি ফরম্যাটটা নিচ্ছি, এখন এটাকে সেভ করব, সরি সেভ এস। আমরা টেবল, যেহেতু টেবল নিয়ে কাজ করতেছি, table.html। আপনারা এইভাবে আলাদা আলাদা ফাইল করে করে করবেন, কাজ করবেন, তাইলে আপনাদের পরবর্তীতে কোনো একটা জিনিস ভুলে গেলে জাস্ট ওই ফাইলটাতে গেলে আপনারা আপনাদের দেখে নিতে পারবেন। সো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের মধ্যে টেবল নিয়ে আসতে, যার কারণে আমরা
টেবল নিয়ে যখন কথাবার্তা বলতেছি তখন আমাদের প্রথমে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টেবল ট্যাগ। প্রথমে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টেবল ট্যাগ। টেবলের ভিতর কি থাকে বলেন তো? রো থাকে, কলাম থাকে না? রো আর কলাম নিতে থাকে, তাই না? একটা টেবল যখন নেবেন তাহলে কি থাকবে? রো এবং কলাম। আমি একটু ভিজুয়াল দেখাই আপনাদেরকে। আমি একটা টেবল নিব, হ্যাঁ, আমি ওয়ার্ডে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সো ধরেন আমি একটা টেবল নিচ্ছি, এখানে কি আছে? রো আছে, এটা হচ্ছে রো, আর লম্বা লম্বি হচ্ছে কলাম। রো হচ্ছে কয়টা? 2টা, আর কলাম হচ্ছে কয়টা? 5টা, তাই না? সো আবার উপরে যেটা থাকে এটা হচ্ছে যে ধরেন এখানে হেডিং। আমরা যে কোনো ফরম্যাট যখন তৈরি করতে চাই, যে কোনো ফরম্যাট যখন তৈরি করতে চাই তখন কি হয়? এখানে ধরেন আমরা কিছু ডাটা এন্ট্রি করব, ফর এক্সাম্পল নেম, আমরা কিছু ডাটা এন্ট্রি করব, যে ফোন নাম্বার। এটা কি হচ্ছে? টেবলের হেডিং। এটা কি? টেবলের হেডিং। সো আমরা যখন একটা টেবল তৈরি করতে যাব তখন টেবলের হেডিং আমরা ধরেন ইউজ করতে হবে। টেবলের হেডিং অবশ্যই থাকবে, তারপর হচ্ছে ভ্যালুগুলো থাকে, হ্যাঁ, ডাটাগুলো আমরা ইনপুট করতে থাকি। সো এখন ধরেন যে এখানে আমি আরেকটা নিই। সো এখানে ধরেন যে নেম, এটা টেবল হেডিং, এখানে হচ্ছে যে ফোন নাম্বার, এখানে হচ্ছে ইমেল। সো এখন আমরা কি এই ধরনের একটা টেবল তৈরি করব। প্রথমে থাকে কি? টেবল হেডিং। সো সেজন্য আমাদের যেটা লিখতে হবে, একটা রো এর ভিতরে তো টেবল হেডিংটা থাকে, তাই না? সো প্রথমে হচ্ছে যে রো, প্রথমে রো নিতে হবে। রো এর জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে, রো এর জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি? রো এর জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার টিআর। রো এর জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে মানে টেবল রো, টিআর স্ল্যাশ টিআর, হ্যাঁ, এটাকে বলা হয় টেবল রো। হ্যাঁ, টিআর মিন্স হচ্ছে টেবল রো। তারপর হচ্ছে যে যেহেতু আমরা প্রথম রোটা হচ্ছে যে আমাদের হেডিং থাকবে, সেজন্য টিএইচ, টেবল হেডিং, টিএইচ। যেহেতু প্রথম রোটা আমাদের কি থাকবে? হেডিং থাকবে, হেডিং লেখা থাকবে। একটা টেবলের হেডিং লেখাগুলো যে রোতে থাকবে সেটা হচ্ছে যে কি? টিএইচ, টেবল হেডিং, টিএইচ ফরওয়ার্ড স্ল্যাশ টিএইচ। সো ধরেন টিএইচ এর ভিতরে আমরা বলতেছি যে নেম, আর একটা টিএইচ, মানে যতটা কলাম নিচ্ছেন। এখন একটা রো এর ভিতর কয়টা কলাম নিচ্ছেন, যতগুলা টিএইচ ইউজ করবেন ততগুলা কলাম আসলে ক্রিয়েট হবে। টিএইচ, এখানে হচ্ছে যে ধরেন ফোন নাম্বার, আর আবার টিএইচ, ফরওয়ার্ড স্ল্যাশ টিএইচ, এখানে হচ্ছে যে ইমেল। হ্যাঁ, 3টা নিলাম। তাহলে আমাদের এই জিনিসটা তৈরি করা হয়েছে। কোন জিনিসটা? উপরের যে একটা রো এর ভেতরে কি হেডিং ট্যাগ ইউজ করব, মানে হেডিং হবে, হেডিং কলাম। তাহলে টিএইচ দিব, টেবল হেডিং, টিএইচ টেবল হেডিং, টিএইচ দিয়ে টেবল হেডিং লিখলাম। এবং আরেকটা রো নিব, এখানে হচ্ছে যে ডাটাগুলো থাকবে সেগুলোকে বলা হয় টিডি, মানে যে কলামগুলা করব এই কলামগুলোর নাম হবে, ট্যাগের নাম হবে টিডি। আরেকটা রো নিব, প্রত্যেকটা রো নিতে হবে, কারণ আমরা কি করছি, এখানে একটা রো, টিআর রো নিলাম, ওই রো এর ভিতরে 3টা কলাম লিখলাম। আবার আরেকটা রো নিব, এভাবে আমরা আমাদের যতগুলা ডাটা হবে ততগুলা রো নিতে হবে। সো টিআর ফরওয়ার্ড স্ল্যাশ টিআর, আরেকটা রো নিচ্ছি, এবং এই রো এর ভিতরে কি লিখতেছি? টিডি। টিডি কেন? প্রথমেরটা তো আমাদের হেডিং, প্রথমেরটা তো আমাদের টেবল হেডিং, মানে এটা বোল্ড আকারে থাকবে লেখাগুলা, হ্যাঁ। সো এরপর হচ্ছে যে ডাটাগুলা ইনপুট করব, সেজন্য আমরা বলি যে টিডি, মানে টেবল ডাটা। এর পরবর্তীটা হচ্ছে টেবল ডাটা, টিডি ফরওয়ার্ড স্ল্যাশ টিডি, টেবল ডাটা। সো এটাকে আমি 3টা কপি করি, যেহেতু আমাদের উপরে 3টা কলাম নিচ্ছি, এখানেও অবশ্যই 3টা ডাটা দিব, 3টার বাইরে তো দিব না, যেহেতু আমরা 3টা আগে থেকে কি নিয়েছি। সো টিডি নিলাম, এখানে ধরেন নাম
ফোন নাম্বার হচ্ছে যে ইমেল আইডি দিলাম। এখন আমরা এই টেবলটাকে দেখব, মানে আমরা এটাকে কি করব, দেখব যে কিরকম আসতেছে। সো আমরা ডেট3 যাই, টেবলটাকে ওপেন করি, টেবল যে ফাইলটা আছে ওটা। এখানে টেবলটা আসছে, দেখেন নেম রিয়াজ মোর্শেদ, ফোন নাম্বার, কিন্তু কোনো ধরনের বর্ডার আসে নাই, টেবলের আকৃতি হয় নাই, তাই না, বর্ডার আসে নাই। সো টেবলে যখন আমরা বর্ডার নিয়ে আসতে চাই, টেবলে যখন আমাদের চারিদিকে বর্ডার থাকবে, তখন আমাকে অবশ্যই আমি যেভাবে করতেছি ওইভাবে যখন রাখতে চাই, তখন অবশ্যই আমাকে এই টেবল ট্যাগের ভিতর একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, বর্ডার ইকুয়াল ডাবল কোটেশনের ভিতর 1, বর্ডার ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে 1 লিখতে হবে। দেন হচ্ছে এই চারিদিকে বর্ডারটা চলে আসছে একটা টেবলের মতো, একটা টেবলের মতো বর্ডার চলে আসছে। এখানে চাইলে আমরা আরো অনেকগুলা ডাটা দিতে পারি। কিরকম, এখন আমি আরেকটা রো নিব, আরেকটা রো নিচ্ছি, ধরেন আমি, আচ্ছা কপি করব না, আপনারা কপি করা শুরু করে দিবেন তখন, tr/tr, এখানে আমি আরেকটা রো নিচ্ছি, td/td, ধরেন যে আমরা এমনিতে ওকে, আবার আরেকটা টিআর নিয়ে, আচ্ছা এটা নেওয়ার পর দেখেন টিডি যখন নিচ্ছে এটার নিচে চলে আসবে ডাটাগুলা, এই যে চলে আসছে। আমি আরো ডাটা নিতে পারি, আরেকটা ডাটা নিয়ে ধরেন আমি পুরোটাই কপি করতেছি এই জিনিসটাকে, সেম একটা রো নিচ্ছি, তার মধ্যে 3টা কলাম, এখানে হচ্ছে রো 3টা কলাম। কেন 3টা কলাম, আমি উপরে আগে থেকে ডিক্লেয়ার করে রাখছি যে আমার এখানে 3টা কলাম রাখবো, সো সেই জন্য 3টা কলামের ডাটা দিচ্ছি। এখানে যদি 4টা টেবল হেডিং এ যদি 4টা কলাম নিতেন তাহলে 4টা কলামের ডাটা দিতেন। সো এখানে ডেমো কন্টেন্ট দিচ্ছি। সো দেখেন এখানে আমাদের এই ডাটাটাও চলে আসছে, কিন্তু একটা জিনিস যদি দেখেন আমাদের একটা জিনিস যদি আমরা দেখি, এখানে বক্স বক্স আকারে আসছে, অ্যাজ ইউজুয়াল টেবল যেভাবে থাকে ওভাবে না, তাই না, তাই না, এখানে কেমন জানি বক্স বক্স হয়ে আসছে ডাটা, মানে যদি দেখি বক্স বক্স হয়ে আসছে, ঠিক তাই। এখন যদি এটাকে আমরা রিমুভ করতে চাই, বর্ডার কিছু বর্ডার আমরা ভিতরের বর্ডারগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা একটা অ্যাট্রিবিউট লিখতে হবে যেটার নাম হচ্ছে যে বর্ডার কোলাপস, কোলাপস লিখতে হবে, বর্ডার কোলাপস। দেন হচ্ছে যে আমাদের এই ধরনের বর্ডারটা চলে আসবে, সেটা লিখবো কোথায়, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কিছুক্ষণ আগে স্টাইল অ্যাট্রিবিউট শিখছি। সো স্টাইল টেবল ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা এখন লিখবো যে বর্ডার, একটু করে আমি স্পেলিংটা দেখে নিই, কোলাপস, কোলাপস বর্ডার কোলাপস, ওয়েট আমার সিএসএস এর ইয়া ছুটে গেছে, সো বর্ডার কোলাপস, ঠিক আছে লিখতেছিলাম বর্ডার কোলাপস, এই সিএসএস প্রপার্টিটা লিখতে হবে, বর্ডার কোলাপস, বর্ডার ড্যাশ কোলাপস ইকুয়াল টু কোলাপস। হ্যাঁ, এটা যখন লিখবো দেখেন আমার এখানে
এই যে এক্সট্রা যে বর্ডারগুলো আসছে ওগুলো রিমুভ হয়ে হুবহু একটা ট্যাবলের মতো হয়ে গেল। আমাদের যে এক্সট্রা বর্ডারগুলো আসলে ওগুলো রিমুভ হয়ে হুবহু কিসের মতো হয়ে গেছে, একটা ট্যাবলের মতো হয়ে গেল। ক্লিয়ার? শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আবার একটু বর্ডার ক্লাবটা একটু দেখান। জি শুনতে পাচ্ছি। বর্ডার কোলাপস, যে আমরা যখনই বর্ডার কোলাপস লিখবো না তখন আমাদের চারিদিকে বক্স আকারে দেখাচ্ছে ট্যাবলটা, আমি লিখতেছি না। তো আমাদের কিরকম দেখাচ্ছে, আমাদের দেখাচ্ছে যে এই ধরনের বক্স আকারে। সো আমরা চাচ্ছি হুবহু একটা ট্যাবলের মতো করতে। ট্যাবলের মতো বলতে এই ধরনের, যে এতগুলা বর্ডার থাকবে না। এখানে হচ্ছে যে টোটাল একটা বর্ডার, নেমের জন্য একটা বর্ডার নিল চারিদিকে, টেলিফোনের জন্য বর্ডার নিল আমার এখানে। যদি দেখতে চাই প্রত্যেকটা লেখার জন্য এক একটা বর্ডার ওরা ইউজ করছে, যার কারণে এগুলো বক্স আকার হয়ে গেছে। সো এটাকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা লিখবো যে কি স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে বর্ডার কোলাপস, আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে লিখবো যে বর্ডার কোলাপস। আমি কপি করি, বর্ডার ড্যাশ কোলাপস কোলন কোলাপস। হ্যাঁ, বর্ডার কোলাপসটা সিএসএস প্রপার্টি, আর এটা হচ্ছে ভ্যালু, কোলাপসটা হচ্ছে ভ্যালু। এটা যখন আমরা ইউজ করব তখন আমাদের ভেতরে যে বক্সগুলো আছে ওগুলো রিমুভ হয়ে আমাদের এরকম সুন্দর একটা ট্যাবলের মতো করে দেখাবে। ওকে? জি স্যার। এখন আমরা আগে HTML উইথ অ্যাট্রিবিউটটা বাইরে লিখছিলাম। এখানে বাইরে উইথ লিখে আমরা কি লিখছিলাম ইমেজের ক্ষেত্রে, আমরা চাইলে বাইরেও লিখতে পারি উইথটা লিখে। আমরা চাইলে এই ট্যাবলটার উইথ ফুল ডিপ জুড়ে মানে ফুল স্ক্রিন জুড়ে রাখতে পারি, মানে 100% করে দিতে পারি। অথবা স্টাইলের ভিতরে উইথ লিখতে পারি, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরেও কি উইথ লিখতে পারি। যদি আমরা এখানে যদি 100% করে দিই তাইলে এই 100% করে দিই তাহলে কি হবে, এটা ফুল উইথ জুড়ে থাকবে, এই ট্যাবলটা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে থাকবে। এই যে দেখছেন, আপনি যদি এখানে যদি বলেন যে 50%, হ্যাঁ পার্সেন্ট দিয়েও করতে পারবেন, আপনি পিক্সেলও দিয়েও করতে পারবেন 50%। সো 50% হয়ে গেল। সো আপনি আপনার পছন্দ মতো ট্যাবলটাকে বড় ছোট করতে পারতেছেন, ট্যাবলটাকে বড় ছোট করতে পারতেছেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? জি স্যার ক্লিয়ার। হ্যালো স্যার। স্যার বলেন। স্যার ওই যে টেবিলের ভিতরে যে দেখতে পেলাম যে হেডিং এ যে লেখাগুলো আছে ওগুলো সরাসরি সেন্টারের মধ্যে আছে, এবং নিচের যে লেখাগুলো আছে ওটা সাইডে দেওয়া আছে। তো এটা কিভাবে করা হয়? এটা কিভাবে করা হয় না, যখন টেবল হেডিং বলতে কি বোঝায়, অবশ্যই সেটা সেন্টার হবে। কোন জিনিসের হেডিং সেকশন কোথায় থাকে, মানে ধরেন একটা জিনিস লিখেন, যখন আপনি খাতায় যদি কোনো কিছু লেখেন উপরে একটা হেডিং লিখেন না, যে ধরেন যে আপনি আজকের লেকচারটা লিখতেছেন, উপরে মাঝখানে আপনি গিয়ে কি লেখাটা লিখেন না। সো এখানে ঠিক সেম ফরম্যাট, যে টিএইচ যখন ইউজ করবেন, একটা টেবল হেডিং টিএইচ যখন ইউজ করবেন তখন অটোমেটিকলি নেম লেখাটা বোল্ড হয়ে যাবে। ওই টিএস ট্যাগের হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য, নেম লেখাটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে এবং এটা সেন্টারে চলে আসবে। এগুলো তো সব ডাটা, এটা হচ্ছে যে কি ধরনের ডাটা আপনি ওই টেবলের মধ্যে ইনসার্ট করতেছেন। এগুলো তো সব ডাটা, এগুলো তো চেঞ্জ হচ্ছে, তাই না? এখানে তো সেম না, কিন্তু এই নেমটা তো সেম, কারণ এটা হচ্ছে যে আপনার মেন পয়েন্ট, আপনি এই কলামটাতে নেম নামের ভ্যালু বা ডাটা ইনসার্ট করতেছেন। হ্যাঁ জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওই যে নেমের হেডিং অপশনটা বুঝলাম, কিন্তু যে আমরা যখন এক্সেল ফরম্যাটে যখন করতে যাই তখন কিন্তু যে নিচে যে ডাটা ওটা কিন্তু আপনারা একবারে কিনারও দিতে পারি, মাঝখানেও দিতে পারি। এগুলো এখানে কি এটার ক্ষেত্রে কি পারা যাবে? এটা কিভাবে, ওটা তো জানি না স্যার, ওই জন্য আর কি। না, ওইটা যখন এখন আপনি শিখতেছেন কি, এখন আপনারা সব জানতেছেন যে বেসিক টুলস গুলা কি কি ইউজ করতে পারবেন। HTML যখন এখানে আমরা CSS অ্যাপ্লাই করব তখন এগুলার কালার থেকে শুরু করে এগুলার অনেক ফরম্যাটিং আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার। জি স্যার। মনে করেন একজন ন্যাচারাল মানুষ, আর আপনি ধরেন সেলুনে গেলেন, আপনি কাটিং করলেন, চুলের ফেশিয়াল করলেন, হাবিজাবি অনেক কিছু করতে পারেন, তাই না? সো আপনি ন্যাচারাল যে জিনিসটা সেটা হচ্ছে HTML। সো CSS যখন অ্যাপ্লাই হয় তখন হচ্ছে যে এবার আপনি ওই যে সেলুনে যাওয়ার পর আপনি যা যা করেন
যত কিছু করতে ইচ্ছা করে, সে বেশি করুক বা কম করুক, সো ওগুলো হচ্ছে যে এক্সট্রা ব্যাপার স্যাপারগুলো হচ্ছে সিএসএস। যেমন ধরেন এখানে টেক্সট নিয়ে আসা, এটা ন্যাচারাল, মানে যেটা হচ্ছে ডিফল্ট। এখানে বক্সগুলো নিয়ে আসা ডিফল্ট। এখানে আমরা বাটন নিয়ে আসছি, এর আগে আমরা বাটন দেখছি, ডিফল্ট ছিল, কিন্তু ওই বাটনটা আর এই বাটনটা কিন্তু সেম না। এখানে প্রথমে সাবমিট যে বাটনটা নিয়ে আসছি, সে বাটন আর এই বাটন কি সেম? সেম না, কিন্তু ট্যাগটা সেম। বাটন ট্যাগটা সেম, কিন্তু ডিজাইন সেম না। কারণ হচ্ছে যে এই ডিজাইনটা তখনই চেঞ্জ করে ফেলছি, ট্যাগটা দিয়ে বাটনটাকে নিয়ে আসছি র। সো এরপরে হচ্ছে যে আমি সিএসএস অ্যাপ্লাই করে ওই বাটনের ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলছি। সো আপনি যেগুলো বলতেছেন ওগুলো করতে পারবেন, আর কয়েকটা দিন বা কয়েকটা ক্লাস পরে আপনারা ওইগুলো করতে পারবেন। যখন আপনারা সিএসএস এইচটিএমএল শেষ করে সিএসএস এর মধ্যে চলে যাবেন, তখন আপনারা ডিজাইনে চেঞ্জ করে ফেলতে পারবেন। সো এটা ছিল টেবল ট্যাগ। এবং টেবল ট্যাগের মধ্যে দুইটা জিনিস আমরা ইউজ করে থাকি, মাঝে মধ্যে দরকার হয়। সেটা হচ্ছে যে অনেক সময় এরকম দরকার হয়, যেমন ধরেন একাধিক ফোন নাম্বার অথবা ব্যাপারটা এরকম। আমি আর টেবল নিই, আমি এটাতে দেখাচ্ছি। ধরেন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার হবে কয়টা? 2টা। মানে প্রত্যেকটা ডাটা এন্ট্রি করার সময় মোবাইল নাম্বার 2টা হবে। সো তখন আমি ধরেন মোবাইল নাম্বারটা এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন ফোন নাম্বার, মোবাইল নাম্বার বা ফোন নাম্বার। নিচেটা চেঞ্জ করে নি না, উল্টা চেঞ্জ করে দিয়েছি। দুইটা মোবাইল নাম্বার, মানে একজন ইউজারের 2টা করে মোবাইল নাম্বার। যখন আপনাকে যদি একটা কাজ করতে দিই, তখন কি আপনি এখানে ফোন নাম্বার একবার, এখানে ফোন নাম্বার একবার লিখবেন, নাকি একবারই ফোন নাম্বার শুধু একবার লিখবেন? ফোন নাম্বার 2বার লিখবেন নাকি একবার লিখবেন? অবশ্যই একবার স্যার। 2বার লেখা তো এটা দেখতেও খারাপ দেখাচ্ছে, 2বার লেখার তো দরকারই নাই। যখন এটা একটা, যখন আমরা দুইটা রোকে, সরি, 2টা কলামকে যখন আমরা একসাথে করব, 2টা কলাম, ফোন নাম্বার এটা একটা কলাম, এই ফোন নাম্বার একটা কলাম, এখানকার ফোন নাম্বারটা একটা কলাম, নেম একটা কলাম, এরকম যখন 2টা কলামকে আমরা যখন একসাথে করব, তখন আমরা একটা ফাংশন লিখবো। ফাংশনও বলা যায় না, ফাংশন বা একটা এলিমেন্ট লিখবো, যেটা বা একটা অ্যাট্রিবিউট লিখবো, যেটা হচ্ছে যে 2টা কলামকে একসাথে করা। এখানে 2টা কলাম, ফোন নাম্বার 1 এবং ফোন নাম্বার 2, উপরের এই রোয়ের 2টা কলামকে আমরা একসাথে করব, কারণ এখানে আমাদের 2টার দরকার নাই। মানে ফোন নাম্বার 2বার লেখার দরকার নাই, তাইলে আমরা একটা মুছে দিই। ঠিক আছে, 2বার লেখার দরকার নাই যেহেতু, কি একটা মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিলাম। তাইলে এখানে এই জায়গাটা খালি না? খালি? কথাবার্তা বলেন না। জি স্যার। হ্যাঁ, এখন আমি এই প্রথম কলামের সাথে এই যে খালি যে কলামটা আছে ওইটাকে অ্যাড করে নিব। অ্যাড করার জন্য আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে কোল স্পেন। অ্যাড করার জন্য এই যেটার সাথে অ্যাড করতেছি, যে কলামের সাথে আমার খালি কলামটাকে অ্যাড করতেছি বা ব্ল্যাঙ্ক কলামটাকে অ্যাড করতেছি, যে কলামের সাথে অ্যাড করব সেই কলামে গিয়ে আমরা লিখব টিএচ এর ভেতরে, হ্যাঁ, অথবা সেটা টিডি এর ভিতরে হইতে পারে। যেখানে আপনি 2টা কলামকে একসাথে করেন সেই জায়গায় গিয়ে কোল স্পেন। আপনি কয়টা কলামকে একসাথে করতেছেন বলেন তো? এখানে কয়টা কলাম একসাথে যুক্ত হচ্ছে? 2টা। সেজন্য আপনি এখানে দিবেন 2, কোল স্পেন 2 হয়ে গেল। জি স্যার। যখন আমাদের এই ধরনের টেবল তৈরি করতে হবে, তখন আমরা কি করব? কোল স্প্যান ইউজ করব। হ্যাঁ, কোল স্প্যান ইউজ করব। যখন 2টা কলাম আমরা একসাথে কি অ্যাড করতে যাব, তখন আমরা কি ইউজ করব? কোল স্প্যান ইউজ করব। একটা গেল।
তো এগুলো সবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আমি জি, আরেকটা স্যার। জিনিস দেখাচ্ছি। এই ধরনের টেবল আমাদের তৈরি করতে হয় অনেক সময়, যে নেম, ফোন নাম্বার, অনেকগুলো ফোন নাম্বার থাকে এইভাবে। হ্যাঁ, সো এভাবে যদি কোনো কলাম তৈরি করতে হয় বা কোনো টেবল তৈরি করতে হয়, কিভাবে ইউজ করবেন যখন দুইটা রোকে আমরা একসাথে করব, দুইটা রো বা একাধিক রো, দুইটা বলতে কথা না, একাধিক রোকে যখন আমরা একসাথে দেখাবো তখন, যেমন ধরেন স্যার বুঝি নাই একটু আবার দেখাতে হবে স্পেন্ডা যখন আমরা কি করতেছি। স্যার। হ্যাঁ বলেন। বলেন কি বলতেছেন। দেখাইতে বললো কে? উনি কোথায় দেখাতে বলছে যে? আচ্ছা, সো এখন আমরা রো স্প্যান মানে দুইটা রোকে যখন আমরা একসাথে করব, দুইটা রোকে যখন আমরা কি করব একসাথে করব এই ধরনের, তখন আমরা কিভাবে লিখব রো স্প্যানটা। আমি পুরো টেবলটাকে কপি করে টেবলটা আমরা তৈরি করি ওই ফরম্যাটে, দেন হচ্ছে আমরা রো স্প্যানটা দেখাবো। প্রথমে হচ্ছে টিএস একটা, যদি আমরা দেখি টেবলটাকে, এটা হচ্ছে হেডিং ট্যাগ, এটা হচ্ছে যে ডাটা। ওকে, তাহলে প্রথমটা টিএইচ, দ্বিতীয়টা হচ্ছে যে টিডি নেম, টিএস, দ্বিতীয়টা হচ্ছে কি টিডি। নেমের ভিতরে আমার নাম লিখতেছি। ওকে, এরপর হচ্ছে যে আরেকটা রো নিচ্ছি, যে রো এর ভিতরে টিএইচ হচ্ছে যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করে টিএইচটা, মানে হেডিং, মোবাইল, এবং মোবাইল নাম্বারটা লিখতেছি। মোবাইল নাম্বারটা তো ডাটা, সো টিএইচ টিডি ফরওয়ার্ড স্ল্যাশ টিডি, এখানে মোবাইল নাম্বার লিখতেছি যে 01838258506। সেম জিনিস আমি কপি করতেছি, মানে একটা রো নিচ্ছি, আরও রো নিই, আরবার মোবাইল নাম্বার লিখতেছি, এখানে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, আরেকটা রো নিচ্ছি, সেম, ওয়ান ফোর ফাইভ। হ্যাঁ, এখানে এটাকে আমরা সেভ করি, সেভ করে আমরা ব্রাউজারে দেখি কীরকম আসতেছে। এটা হচ্ছে টেবল রো স্প্যান .html, তো সেভ করলাম এবং আমরা ব্রাউজারে চেক করে নিই। আসছে না? নেম, মোবাইল, মোবাইল, মোবাইল। সো আমরা কি এতবার করে মোবাইলটা লিখবো? দরকার আছে? আমরা কি এতবার মোবাইলটা লিখবো না। সো এটাকে বলা হয় রো স্প্যান। যখন আপনি একাধিক রোকে একসাথে করবেন তখন সেটাকে বলা হয় রো স্প্যান। সো সেটার জন্য আমাদের কি করতে হবে? সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কোডটা কই, ওকে, আমাদের যতগুলা মোবাইল লিখছি যেখানে যেখানে আমরা ওগুলো ডিলিট করে দিই, টিএইচ, হ্যাঁ, দুইটাতে লিখছি, দুইটা ডিলিট করে দিলাম, দেখি কি হয়, ঘটনা কি হয়। উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তাই না? মানে এইদিকে তো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মোবাইলের যে টেবলটা ওগুলো খালি হয়ে গেছে, যার কারণে এটা এখানে চলে আসছে। সো আমরা যদি এই মোবাইল টিএইচ এর মধ্যে এসে যদি লিখি যে রো,
সরি, হ্যাঁ, রো স্প্যান, যেহেতু কয়টা আমরা একসাথে করতেছি, 3টা একসাথে করতেছি না মোবাইল, জি স্যার, 3টা কলাম রোকে আমরা একসাথে করতেছি, সো 3 দিলাম, যেহেতু 3টা কলামকে আমরা একসাথে করতেছি। ক্লিয়ার? জি স্যার। এটা এই পাশে চলে আসার কারণ হচ্ছে যে এদিকে যখন কোনো রো নাই বা রো এর জন্য যে কলামটা ছিল এটা যখন ডিলিট করে দিয়েছেন আপনি, তখন তো এখানকার কলামটা লেফটে চলে আসবে, সেজন্য চলে আসছিল। সো এটা হচ্ছে যে রো স্প্যান। সো আপনি চাইলে আপনার যখন এই ধরনের টেবল দরকার হবে তখন আপনি রো স্প্যান ইউজ করবেন, আর যখন হচ্ছে যে এর আগে যেটা দেখাইছিলাম এই ধরনের টেবল দরকার হবে তখন আপনি কল স্প্যান ইউজ করবেন। এই ছিল আমাদের টেবল রিলেটেড কথাবার্তা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। এবার আসি টেক্সট নিয়ে কথাবার্তা বলবো, টেক্সট রিলেটেড কথাবার্তা বলবো। যে টেক্সট বলতে বোঝাচ্ছে যে এই কই গেল, সরি টেক্সট বলতেছি HTML ফর্ম। একটা ফর্ম যখন আমরা করতে চাই, যখন আমরা একটা ফর্ম রেডি করি, যেমন ধরেন আপনার লার্নিং আর্নিং প্রজেক্টে যখন এই প্রজেক্টে যখন আসতেছেন অবশ্যই একটা ফর্ম রেজিস্ট্রেশন করে আসছেন। সো এই ধরনের রেজিস্ট্রেশন ফর্ম যখন আমরা তৈরি করতে চাই, এই ধরনের বক্সগুলো কিভাবে নিয়ে আসি, এখানে ইনপুট বক্সগুলো কিভাবে নিয়ে আসি, তারপর এখানে বাটনগুলো, এগুলাকে বলা হয় রেডিও বাটন, এই রেডিও বাটনগুলো কিভাবে নিয়ে আসি, এই ফাইলের ইমেজ ফাইল, ফটোগ্রাফি ফাইল বলেন, সিগনেচারের জন্য ফাইল বলেন, এগুলো কিভাবে নিয়ে আসে ওইটা আমরা এখন দেখব। সো ওই জন্য আমি আবার আমার ইয়াতে চলে যাই, আমি আরেকটা ফাইল নিচ্ছি ফর্ম নামে, ফর্ম সেভেস form.html নিয়ে নিলাম form.html। এখন এখানে এর ভিতরে যে জিনিসটা লিখবো, প্রথমে আমরা যেহেতু একটা ফর্ম নিয়ে কাজ করতেছি তখন আমাকে লিখতে হবে যে ফর্ম ট্যাগ। তখন আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে যে ফর্ম ট্যাগ, ফর্ম /from। হ্যাঁ, আমাদের লিখতে হবে যে ফর্ম ট্যাগ। আমি এটাকে একটু বড় করি, হ্যাঁ, ফর্মের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দুইটা লিখতে হবে, ফর্ম ট্যাগ। সো এরপরে হচ্ছে যে ফর্ম ট্যাগের ভেতরে ফর্মের এলিমেন্টগুলো রাখবো। ফর্মের এলিমেন্ট বলতে কি বোঝায়, একটা ফর্মের ভিতরে যতগুলা ইনপুট বক্স বলেন, সিলেক্ট বক্স বলেন, এগুলো ফর্ম এলিমেন্ট বলে। এগুলো আমরা কিভাবে অ্যাড করি, এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ইনপুট বক্স, হ্যাঁ, তারপর এগুলো হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, এগুলো রেডিও বাটন। সো এগুলো কিভাবে আনে, ফর্ম এলিমেন্টগুলো কিভাবে নিয়ে আসে বা কিভাবে লিখতে হয় সেটা আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমরা এই পাশ থেকে যাই, প্রথমে হচ্ছে একটা টেক্সট ফিল্ড। যদি আমরা মানে কোনো নেমের জন্য বলেন বা যে কোনো কিছুর জন্য বলেন, নেম বলেন, কোনো কিছু ইনপুট করার জন্য যখন বলেন, আমরা কোনো টেক্সট বক্স নিতে হবে, এগুলোকে বলা হয় টেক্সট বক্স। যেখানে আমরা টেক্সট বক্সগুলোর ক্ষেত্রে আমরা চাইলে আলফাবেট, নিউমেরিক, সিম্বল সব কিছু লিখতে পারি। যদি আপনি একটা টেক্সট বক্স নেন ওইটাতে সব কিছু লিখতে পারবেন। আপনি আলফাবেট লিখতে পারবেন, নিউমেরিক লিখতে পারবেন, সিম্বল লিখতে পারবেন, সব কিছু ইনপুট দিতে পারবেন। সো আমরা দেখব যে একটা কি টেক্সট বক্স নিব, যার কারণে ধরেন আমরা এখান থেকে আমরা একটা লেবেল, এটা হচ্ছে যে ধরেন উপরে যে স্টুডেন্ট নেমটা আছে ওইটাও আমরা লিখবো। সো এখানের জন্য আমরা একটা নতুন ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে লেবেল ট্যাগ। এই লেবেল ট্যাগের নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই, নিজস্ব বৈশিষ্ট্য বলতে যেমন ধরেন H1 যখন ইউজ করেন তখন একটা লেখা বোল্ড হয়ে যায়, ফন্ট সাইজটা বেড়ে যায়, হ্যাঁ, তো ওর একটা নিজস্ব ক্ষমতা আছে। কিন্তু লেবেল ট্যাগের এই ধরনের কোনো পরিবর্তন হয় না। লেবেলের ভিতরে আপনি যাই কিছু লেখেন না কেন সেটার কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা যখন আমাদের HTML এর মধ্যে বা আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু লিখতে যাই তখন আমরা কোনো না কোনো ট্যাগের ভিতরে লিখতে হবে। সো লেবেল ট্যাগ লেবেল ট্যাগের নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই, কিন্তু আমরা এই লেবেল ট্যাগটাকে ধরে CSS লিখতে পারি। এই লেবেল ট্যাগটাকে ধরে CSS নিজে আমরা কি বৈশিষ্ট্য দিতে পারি। ওর নিজস্ব কোনো বৈশিষ্ট্য নাই, কিন্তু ওকে
ধরে ওকে কল করে আমরা নিজেদের পছন্দ মতো কিছু বৈশিষ্ট্য অ্যাসাইন করতে পারি। হ্যাঁ, হয়তো বা ব্যাকগ্রাউন্ড কালার, লেভেলের ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, তারপর হচ্ছে যে নর্মাল কালার আমরা কি করে ফেলতে পারি, চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল যদি একদম সহজ ভাষায় যদি বলি, সেটা হচ্ছে এরকম: আমি বেকার, আমার কোনো কাজ নেই, আমি চাইলে আমাকে চাইলে কেউ কি কোনো জায়গায় জব দিতে পারে, অ্যাসাইন করতে পারে, ঠিক ওরকম লেভেলের কোনো নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই। সো আমরা চাইলে নিজ উদ্যোগে লেভেল ট্যাগটাকে ধরে আমরা ওইটার জন্য সিএসএস লিখতে পারি, তখন কাজ করে। সেজন্য আমরা লেভেল ট্যাগটা লিখি, কারণ আমরা এখানে যে স্টুডেন্ট নেম এই ধরনের কোনো কন্টেন্ট যখন আমরা রাখবো, অবশ্যই রাখবো। আমরা একটা টেক্সট বক্স দিলে ওই টেক্সট বক্সটা কি রিলেটেড বক্স সেটা তো অবশ্যই বলতে হবে, নাহলে মানুষজন এসে এখানে যদি এখানে স্টুডেন্ট নেমটা না থাকতো, আপনি এখানে এসে কি ইনপুট দিতেন সেটা তো আপনি জানেন না। অবশ্যই আপনাকে একটা লেভেল রাখতে হবে, সেটাকে বলা হয় লেভেল। লেভেল যখন দিবেন, একটা টেক্সট বক্স বলেন, একটা ড্রপ ডাউন লিস্টের মধ্যে লেভেল যখন দিবেন, তখন যে ট্যাগটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে লেভেল ট্যাগ। এই যে লেভেল ট্যাগ, স্টুডেন্ট নেম। সো স্টুডেন্ট নেম, এবার হচ্ছে যে বক্সটা নিব। সো সেই জন্য ইনপুট প্রথমে লিখতে হবে ইনপুট। এটার মধ্যে কোনো ইন্ডিং ট্যাগ থাকবে না, ইনপুট বক্সের মধ্যে কোনো ইন্ডিং ট্যাগ থাকবে না। যত কিছু ইনপুট দিয়ে শুরু হবে বক্সগুলা, কোনোটাতে ইন্ডিং ট্যাগ থাকবে না। আরেকটাতে ছিল না ইমেজে ইনপুট টাইপ, এখানে টাইপটা মেন, টাইপ হচ্ছে টেক্সট, ইনপুট টাইপ টেক্সট। সো আইডি লিখবো, আইডি হচ্ছে যে মূলত আইডেন্টিফাই করার জন্য। যেমন ধরেন আমাদেরকে যদি ইউনিকভাবে আইডেন্টিফাই করতে চাই, তাহলে কি আমাদের ভোটার নাম্বারটা দিয়ে আইডেন্টিফাই করতে হবে। সো একটা মানুষকে যখন আইডেন্টিফাই করার জন্য ভোটার নাম্বার লাগে, এখানেও ঠিক সেম একটা ইনপুট বক্সকে বা কোনো একটা ট্যাগকে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করার জন্য আইডি প্রয়োজন হয়, আইডি আমরা লিখি। সো আইডি আসলে মূলত সবচেয়ে বেশি ইউজ করা হয় যখন আমরা জাভা স্ক্রিপ্ট কোড লিখতে যাই, তখন আমাদেরকে এই আইডি, জাভা স্ক্রিপ্ট আইডিকে চিনে, ক্লাসকেও চিনে, কিন্তু সবচেয়ে বেশি আইডি নিয়ে কাজ করে জাভা স্ক্রিপ্ট বা জ্যাকুয়েরিতে। সো সেজন্য আমাদের আইডিটা লিখে রাখতে হবে যদি আমাদের পরবর্তীতে প্রয়োজন হয়। আইডির ভিতর আমরা যে কোনো একটা নাম দেব, যেমন আমরা বলি যে আমাদের ন্যাশনাল আইডি দিয়ে একজন মানুষকে কি করা যাবে, আইডেন্টিফাই করা যাবে। ন্যাশনাল আইডি এটা ধরেন প্রপার্টি, কিন্তু এর ভেতরে নাম্বারগুলা কি সেম? প্রত্যেকটা মানুষের জন্য নাম্বারগুলা চেঞ্জ, ভিন্ন ভিন্ন, তাই না? ঠিক আইডিটা সবার জন্য আইডি লিখতে হবে, কিন্তু এর ভেতরে যে ভ্যালুটা অ্যাসাইন করব সেটা হচ্ছে যে ডিফারেন্ট। সো এখানে যে আমি লিখতেছি টিএক্সটি, টিএক্সটি দিয়ে বুঝাই আমি মূলত আমরা এটা কাজের সুবিধার্থে টিএক্সটি লিখি। এখানে যে কোনো নাম লিখতে পারবেন, আইডিতে গিয়ে আপনার নিজের নাম লিখতে পারবেন, আপনার চাই পছন্দ, মানে আপনার যেটা ইচ্ছা আপনি লিখতে পারবেন, ওকে, সমস্যা নেই। কিন্তু আমরা রিলিভেন্ট নাম রাখি যেন পরবর্তীতে আমরা বুঝতে পারি কোন টেক্সট বক্সের জন্য কোন আইডিটা ইউজ করছি। অবশ্যই রিলিভেন্ট রাখতে হবে। সেজন্য আইডিতে আমরা লিখবো টিএক্সটি। টিএক্সটি মিনস হচ্ছে টেক্সট বক্স বোঝাই। যখন আমরা কোড লিখতে যাই তখন টিএক্সটি দিলে আপনাকে সাজেশন দিয়ে দিবে। সেজন্য আমরা একটা ফরম্যাটেড ওয়েতে লিখি যেন আমরা মুখস্থ করতে না হয়, আমরা একটা ফরম্যাটে আইডিগুলা বা বলেন বা আইডিগুলার নাম আমরা খুব সহজে জেনে যেতে পারি। সো সেজন্য আমরা টিএক্সটি আন্ডারস্কোর। সো এখানে কি ধরনের ডাটা ইনপুট হচ্ছে, স্টুডেন্ট নাম, স্টুডেন্টদের নেম, সো স্টুডেন্ট নেম। সো আবার আরেকটা দিয়ে আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে ক্লাস। দুইটা জিনিস দিয়ে আইডেন্টিফাই করতে পারি, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস। সো এখানে ক্লাসের মধ্যে লিখবো যে টিএক্সটি স্টুডেন্ট নেম, সেম রাখবো, কারণ এই ক্লাসটা, এই আইডি বা ক্লাস আমরা সিএসএস এর ক্ষেত্রে ইউজ করতে পারি, আমরা এই আইডি বা ক্লাস জাভা স্ক্রিপ্ট বা জ্যাকুয়েরির ক্ষেত্রে ইউজ করতে পারি। কিন্তু আমরা সিএসএস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্লাস ইউজ করি, জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আইডি ইউজ করি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? স্যার আইডিটা একটু যদি আরেকবার ভালো মতন বলতেন, মানে একটু প্যাচের লাগলো। কি বুঝেন নাই আপনার, মানে কি বুঝতে সমস্যা হয়েছে এটা বলেন। স্যার আপনি বুঝাইতে যাচ্ছেন যে আইডিটা মানে আমরা দিচ্ছি হচ্ছে মানে একটা জিনিস আইডেন্টিফাই করার জন্য, বাট এখানে আবার হচ্ছে আপনি টেক্সটের কথা বলে মানে দুইটা জিনিস বুঝলাম না, একটু ক্লিয়ার না। মনে করেন আপনাকে আপনি বা আমি
একজন মানুষকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করি, ভোটার কার্ড ইউজ করি, তাই না? ভোটার ন্যাশনাল আইডি। হ্যাঁ, ন্যাশনাল আইডিটা কি ফিক্সড, মানে প্রপার্টি। তো ন্যাশনাল আইডির নাম, ন্যাশনাল আইডি লেখাটা দিয়ে তো আর আপনাকে আমি সার্চ করতেছি না। ন্যাশনাল আইডির ভেতরে কি আছে, একটা নাম্বার আছে, তাই না? ওই নাম্বারটা দিয়ে আপনাকে কি করতেছি, আইডেন্টিফাই করতেছি। সো এই আইডিটা হচ্ছে ধরেন ন্যাশনাল আইডি, টেক্সট নেম, টেক্সট স্টুডেন্ট নেমটা হচ্ছে যে ওই নাম্বারটা, যেটা দিয়ে আপনাকে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করা হচ্ছে। একটা টেক্সট বক্স বলেন, যে কোনো ট্যাগকে যখন আমরা আইডেন্টিফাই মানে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করতে চাই, তখন আইডি ইউজ করে থাকি অথবা ক্লাস ইউজ করে থাকি। এটা লিখতে হয় আইডি দিয়ে, ডাবল আইডি তো এই ক্ষেত্রে ইউনিক হবে। এই যে টেক্সট নেমটা ইউনিক, আইডির ভিতরে কি আছে, টেক্সট স্টুডেন্ট নেম, এটা ইউনিক, এটা অন্য কারোর সাথে ম্যাচ করবে না। আচ্ছা, তাহলে ক্লাসটা কি বোঝাচ্ছে তাহলে? ক্লাসটাও সেম। জি স্যার, এটা তো আমি অন্য জায়গায় ইউজ করতে পারবো না। আইডির ভিতরে যে ভ্যালুটা দিবেন ওইটা হচ্ছে যে ইউনিক, ওইটা আপনি অন্য জায়গায় ইউজ করতে পারবেন না। ক্লাসের ভিতরে যে ভ্যালুটা দিবেন ওইটা ইউনিক, হ্যাঁ, ওটা অন্য জায়গায় ইউজ করতে পারবেন না। আইডি দ্বারাও যেভাবে একটা টেক্সটকে আইডেন্টিফাই করা হয় স্পেসিফিকভাবে, ক্লাসকে দিয়েও ঠিক সেমভাবে একটা ট্যাগকে, একটা HTML ট্যাগকে আইডেন্টিফাই করা হয়। হ্যালো স্যার। বলেন। হ্যালো, শুনতেছি স্যার। যে আইডি এবং ক্লাস, ঠিক আছে, এখন আইডিটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের সময় আমার কাজ করা যাবে, ধরা যাবে, এবং ক্লাসটা হচ্ছে কি আপনার সিএস এর ক্ষেত্রে নাকি? আইডিও আমরা সিএসএস এর ক্ষেত্রে ইউজ করি, আইডি এবং ক্লাস দুইটাই সিএসএস এর ক্ষেত্রে ইউজ করতে পারি, আইডি এবং ক্লাস দুইটাই জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে ইউজ করি। কিন্তু আমরা জাভা স্ক্রিপ্টে যখন ইউজ করি তখন আমরা সবচেয়ে বেশি আইডি নিয়ে কাজ করি, হ্যাঁ, আর সিএসএস এর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ক্লাস নিয়ে কাজ করি। দুইটাই ইউজ করা যাবে দুই জায়গায়। জি স্যার। আচ্ছা ভাই, আমার একটু কথা ছিল ভাই। বলেন। ভাই আমি মানে ক্লাস ব্যাপারে কথা বলতে চাইছিলাম। আমি ফার্স্টের দিন জয়েন হয়েছিলাম, বাট এরপর আমি ঢাকায় থাকি, তো গ্রামে গেছিলাম। তো করার সময় আপনারা জাস্ট এতটুকু পর্যন্ত মাথায় রাখেন, আইডি দিয়ে আমরা একটা ট্যাগ বক্স বলে না, যে একটা ট্যাগকে আইডেন্টিফাই করতে পারি, ক্লাস দিয়ে একটা ট্যাগ HTML ট্যাগকে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। কোথায় ইউজ করতেছি, কিভাবে করব, জাস্ট মনে রাখবেন যে আইডি এবং ক্লাস দুইটাই সিএসএস এ ইউজ করা যায়, দুইটাই জাভা স্ক্রিপ্টে ইউজ করা যায়। যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব, যখন জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তখন ব্যবহারটা দেখে ফেলবেন অটোমেটিকলি, তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন নতুন অবস্থায় এসব কিছু ভিজুয়াল ক্লিয়ার হওয়াটা টাফ, হ্যাঁ। সো আমি এটাকে আমরা রিলোড করে দেখে আমাদের একটা টেক্সট বক্স চলে আসছে, অটোমেটিক এখন চলে আসবে। আমরা যদি এই ফর্ম ট্যাগটা ওপেন করি, এই যে দেখছেন, এখানের ভিতর আমরা অ্যালফাবেট লিখতে পারি, নাম্বার লিখতে পারি, সিম্বল লিখতে পারি, যেটা ইচ্ছা আমরা কি লিখতে পারি। এরপরে আমরা যদি টেক্সট বক্স নিয়ে আসতে চাই, সো এভাবে আমরা নিয়ে আসব। এরপরে হচ্ছে যে আমরা ধরেন যে আমরা এই টেক্সট, আমরা স্টুডেন্ট নেম, আমরা ধরেন ইমেল লিখব, আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম যেখানে ইমেল ইনপুট দিতে হবে। একটু ওয়েট, বলি নেই, বোঝা যাবে দূর থেকে। সো আমরা ইনপুট বক্স নিয়ে আসছি এখানে। এই যে আমরা চাচ্ছি যে আমাদের এই রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে ইমেল থাকবে, আমার এই রেজিস্ট্রেশন ফর্মের ভিতর ইমেল থাকবে, সেজন্য আমরা একটা লেভেল, আবার সেম লেভেল নিব, /লেভেল, এটার ভিতর লিখতেছি যে ইমেল, এখানে আবার ঠিক সেম ইনপুট টাইপ, টেক্সটের ক্ষেত্রে শুধু লিখতে হবে ইমেল, টেক্সটের ক্ষেত্রে কি লিখবেন, ইমেল। ইমেল লিখলে ইমেল ফরম্যাট ছাড়া, টেক্সটের ক্ষেত্রে যখন আমরা ইমেল লিখবো, ইমেল ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাটে ডাটা এন্ট্রি করতে পারবে না ইউজার।
সো এখানে আবার ঠিক সেম আইডিগুলো লিখে রাখবো, আইডি টিএক্সটি ইমেল, সো রিলিভেন্ট নাম রাখতেছি টিএক্সটি ইমেল, এবং ক্লাসও লিখতেছি যে কি ক্লাস টিএক্সটি ইমেল। ওকে, এবার দেখেন আমি যদি এটাকে দেখি, এই যে ইমেল চলে আসছে। এখানে ইমেল ছাড়া অন্য কোনো কিছু ইনপুট করা যাবে না, এখানে অবশ্যই কি দিতে হবে, ইমেল দিতে হবে। হ্যাঁ, ইমেল ফরম্যাট দিতে হবে, 1 2 3 লিখতে পারবেন, কিন্তু এটা ইনপুট নেবে না ডাটাবেসে, এটা ইনপুট নেবে না। সেটা কেমনে বুঝতে পারবো, আজানটা শেষ হোক দেন কথাবার্তা বলতেছি আবার। এই যে ইমেল ফরম্যাট, ইমেল মানে এখানে যে শুধু মাত্র ইমেল লিখতে হবে, ইমেল ছাড়া অন্য কোনো ফরম্যাটে আমরা ডাটা ইউজার বলেন ভিজিটর বলেন ডাটা এন্ট্রি করতে পারবে না। সেটা আমরা বুঝতে পারবো এখানে যখন একটা সাবমিট বাটন থাকবে, তাইলে ওটাতে ক্লিক করলে এই ডাটাগুলা ইনপুট নিবে কি নিবে না সেটা আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে এখানের ভিতরে আমরা একটা সাবমিট বাটন নিয়ে আসি, তাহলে আমাদের কাজটা মানে আমি যে কাজগুলো কথাবার্তাগুলো বলতেছি ওইগুলা আপনারা ম্যাচ করাইতে পারবেন। সো আমি একটা বাটন নিব। সো এখানকার জন্য যখনই আমরা ফর্ম একটা রেজিস্ট্রেশন ফর্ম নিই, তখন আসলে ওই বাটন কিছুক্ষণ আগে আমরা যে বাটন ট্যাগের মাধ্যমে বাটন নিয়ে আসা, বাটন দেখানো আমাদের ওয়েব পেজে, ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এখানের জন্য আমাদের নতুন করে একটা বাটন ট্যাগ চিন্তা নিতে হবে, এখানটার জন্য ভিন্ন। ওই বাটনটা যদি এখানে লিখেন তাহলে কাজ করবে না, কিন্তু বাটনটা আসবে কিন্তু ফর্মের যে ফাংশনাল কাজ ওগুলো হবে না। সো এখানে লিখতে হবে বাটন টাইপ সাবমিট, বাটন টাইপ হচ্ছে কি সাবমিট, আইডি আমরা যেহেতু এটা একটা বাটন সেজন্য আমরা লিখি যে বিটিএন, মানে প্রথমে সামনে লিখি যে বিটিএন। ওকে, সাবমিটের জায়গায় ধরেন এটা একটা রেজিস্ট্রেশন বাটন, সেজন্য বিটিএন আরইজি মানে রেজিস্ট্রেশন বাটন। ক্লাস সেম বিটিএন ড্যাশ আরইজি। ওকে, বাট বাটনের ভেতরের যে লেখাটা থাকবে ওইটা লিখতে হবে ভ্যালুর মধ্যে, ভ্যালু নামে ভ্যালু অ্যাট্রিবিউট থাকবে, ওই অ্যাট্রিবিউটের ভিতর লিখতে হবে, ভ্যালুর মধ্যে লিখতে হবে যে ধরেন বাটনের নামটা আমরা লিখতেছি সাবমিট। এখানে সাবমিট না লিখে আপনি রেজিস্ট্রেশনও লিখতে পারেন। হ্যালো স্যার, বলেন, রেজিস্ট্রেশনও লিখতে পারেন। স্যার আমরা আইডি আর ক্লাস তো আমরা যে কোনো কিছু লিখতে পারি, বাটন রেজিস্ট্রেশন আমরা যে কোনো কিছুতে লিখতে পারি এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা আইডেন্টিটির জন্য যে কোনো কিছু লেখা যায়, লেখা যাবে যে কোনো কিছু, কিন্তু এখানে আমি বাটন কেন লিখতেছি, এটা একটা বাটন সেজন্য বিটিএম লিখছি, কারণ এগুলো যখন আমরা আপনার স্পিকার অফ করেন, এগুলা যখন আমরা এই কোডগুলা নিয়ে এই ক্লাস বা সিএসএস ক্লাসগুলা যখন আমরা পিএসপিতে কাজ করি, তখন আসলে আমরা এই ফরম্যাটে লিখি। কারণ হচ্ছে যে তখন আপনার এখানকার ভ্যালুগুলো যখন আপনি ডাটাবেসে পাঠাবেন, তখন হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, এইভাবে যখন করবেন তখন জাস্ট টিএক্সটি দিলে আপনার এখানে যদি 100টা ইনপুট ফিল্ড থাকে, যে 50টার মধ্যে 50টার সামনে টিএক্সটি আছে, সো 50টা আপনাকে সাজেশনে দেখাই দিবে। হ্যাঁ, খুব সহজে, আপনাকে মুখস্থ করতে হবে না, খুব সহজে আপনাকে সাজেশন দিয়ে দিবে, আপনি জাস্ট ক্লিক করবেন। হ্যাঁ, যার কারণে আসলে আমরা এই ধরনের ফরম্যাট ইউজ করে থাকি আমাদের কাজের সুবিধা। তো এখানে আপনার নামও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু 2 দিন পর আপনি ভুলে যাবেন কি লিখবেন। রিলিভেন্ট নাম লিখতে হবে, একটু বেস্ট প্র্যাকটিস, রিলিভেন্ট নাম লিখতে হবে, আর সামনে যদি আপনি একটা এক্সটেনশন দিয়ে রাখেন বা ফরম্যাট রাখেন তাহলে আপনার ধরতে সুবিধা হয়। সেজন্য আমি মূলত এইভাবে কাজ করি। বিটিএন। সো এখানে দেখেন আমি যখন ক্লিক করতেছি, আরো কিছু জিনিস করতে হবে। অ্যাকশন, যখন আমরা ফর্ম ট্যাগের স্টার্টিং ট্যাগের ভিতরে আরও কিছু অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাকশন হচ্ছে যে যখন আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি সেটা কোন পেজে যাবে। সো আমরা অ্যাকশন পেজ আমরা ফর্ম ডট HTML দিয়ে রাখি, যেহেতু এটা আমরা HTML পেজে আসছি। মেথড, কোন মেথডে ফর্ম এই ভ্যালুগুলো পাস হবে সেখানে আমরা গেট মেথড দিয়ে রাখি। সো আপনাকে শুধু মেথড আর হচ্ছে যে অ্যাকশনটা লিখে রাখতে হবে। এখানে কোন মেথডে পাস করাচ্ছি ওইটা লিখে রাখতে হবে না, অ্যাজ এ ডিজাইনার হিসেবে এগুলো হচ্ছে ডেভেলপাররা লিখবে, আপনাকে লিখতে হবে না।
ধরেন আমি এখানে ভ্যালু দিচ্ছি, এখানে কি বলতেছে, প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট। অ্যাট দ্য রেট দেওয়ার পর আপনি আবার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতেছেন, নিচ্ছে না। সো আমি এই ইনপুট বক্সটা নিয়ে আসার একটাই কারণ, সরি ইনপুট বক্স বলতেছি, সাবমিট বাটনটা এখানে নিয়ে আসার একটাই কারণ যে এই জিনিসটা বোঝানোর জন্য, আপনি যখন ইনপুট টাইপ ইমেল দিচ্ছেন তখন ইমেল ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাটের ডাটা নিবে না, এটা HTML এর ডিফল্ট। সো আমরা যখন আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে ইমেল নিয়ে আসতে চাই বা ইমেল লিখতে চাই, তখন অবশ্যই আমাকে কি লিখতে হবে, ইনপুট টাইপ ইমেল। ওকে, সো এগুলো তো প্রত্যেকটা একটার পাশে চলে আসতেছে, পাশাপাশি চলে আসতেছে। সো আমরা একটার নিচে একটা যদি নিয়ে আসতেছি তাহলে কি করব বলেন তো? বিআর ট্যাগ ইউজ করব। বিআর ট্যাগ ইউজ করব। সো বিআর, আমি দুইটা বিআর করে দিচ্ছি, বিআর ট্যাগ ইউজ করলাম, দেন এটা তো বিআর ট্যাগ ইউজ করলাম, এই যে তারপর আরো আছে ইনপুট টাইপের ভিতর, আরো অনেকগুলো আছে, যে আমরা যদি নাম্বার রিলেটেড শুধু নাম্বার ইনপুট দিতে পারবে আর অন্য কোনো কিছুই দিতে পারবে না, এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট যদি আমাদের থাকে, তাহলে আমরা ধরেন যে লেভেল শুধু নাম্বারে ইনপুট করতে পারবে আর কোনো কিছুই ইনপুট করতে পারবে না। সো ধরেন নাম্বার /level, সেক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে ইনপুট টাইপ, শুধু লিখবো কি ইনপুট টাইপ নাম্বার, জাস্ট এই জিনিসটা চেঞ্জ হবে। হ্যাঁ, সবগুলা টেক্সট বক্স, বাট এগুলাকে স্পেসিফিক করা। শুধু ইমেল যখন আপনি ইউজার থেকে ইনপুট নিতে যাচ্ছেন তখন ইনপুট টাইপ ইমেল লিখতে হবে, শুধু নাম্বার ইনপুট দিবেন, অন্য অ্যালফাবেট ও সিম্বল ও ক্যারেক্টার ও দিতে পারবে না, শুধু নাম্বারে ইনপুট দিতে হবে। সো এখানে ভ্যালিডেট করে দেওয়া আর কি, মানে আপনি রুলস দিয়ে দিচ্ছেন। সো তখন আপনি ইনপুট টাইপ নাম্বার লিখতে হবে। সো আইডি ক্ষেত্রে আমরা লিখবো যে txt নাম্বার ক্লাস txt নাম্বার, তারপর হচ্ছে কপি করি, দেন এটা দেখে আসি আমরা, শুধু নাম্বারে ইনপুট দিতে পারবে আর কোনো কিছুই পারবে না। এখানে দেখেন আমি 1 to ই ইনপুট হবে আর কিছু ইনপুট হবে। ই হচ্ছে যে আমরা যখন অনেক লম্বা অনেক বড় যখন আমাদের নাম্বার হয়ে যায় তখন টু দি পাওয়ার এই ধরনের ব্যাপার স্যাপার আছে না, সেজন্য ইনপুট হবে। তো আর কিছুই, আর কোনো ভ্যালু ইনপুট হবে না, সরি অ্যালফাবেট ইনপুট হবে না, 1 2 3 দেন ইনপুট হবে। এবং এখানে একটা কি এটাকে কি ড্রপ ডাউন তৈরি হচ্ছে, ড্রপ ডাউন না, এটাকে অ্যারো সাইন তৈরি হয়ে গেছে। সো আপনি এটাকে নাম্বার অ্যাড করতে পারেন, আবার লেস করতে পারেন, সো করতে পারেন। এখানে শুধু নাম্বারে ইনপুট দিতে পারবে। আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে ডেট থাকবে, এখানে ডেট, হ্যাঁ ডেট থাকা, হ্যাঁ। সো যদি ডেট রাখতে চান, বার্থ ডেট, হ্যাঁ, অথবা যে কোনো ডেট আপনি যদি রাখতে চান, বিশেষ করে বার্থডে আমরা রাখি, হ্যাঁ। সো আমরা যদি রাখি, আমি একটু সংক্ষিপ্ত করতেছি। সো এখানে ধরেন বার্থ ডেট, হ্যাঁ। সো বার্থ ডেটের ক্ষেত্রে জাস্ট ইনপুট টাইপ নাম্বারের জায়গায় কি হবে, ডেট, ইনপুট টাইপ নাম্বারের জায়গায় দিবেন ডেট। এখানে আমি বার্থ ডেটটাকে বি ডেট দিয়ে দিচ্ছি, বার্থ ডেট। সো এখানেও সেম জিনিসটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে কপি করছি, এটা মানে উপরেরটাকে কপি করছি, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করছি। এখানে বার্থ ডেট, এখানে হচ্ছে যে জাস্ট যখন ডেট নিয়ে কথাবার্তা বলবো, আপনার যখন একটা ডেট ফিল্ড নিয়ে আসতে হবে তখন আপনি জাস্ট ইনপুট টাইপ ডেট লিখবেন, এবং আমরা যদি দেখি এখানে একটা ক্যালেন্ডার চলে আসছে, যে ক্যালেন্ডার চলে আসছে, আপনি জাস্ট ক্লিক করবেন, কাজ শেষ। একটা অটোমেটিক ক্যালেন্ডার আপনাকে জেনারেট করে দিয়েছে। হ্যাঁ বলেন স্যার, আমরা যদি বাম পাশ থেকে বক্স ডান পাশে নিতে চাই তাহলে কি করব? এখন ব্রেক দিয়ে তো শুধু নিচে আসতেছে। ওগুলো এখন করতে পারবেন না, যখন আপনি সিএসএস জানবেন তখন আপনি ফরম্যাটেড ওয়েতে সাজাই দিতে পারবেন, এখন করা যাবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার?
জি স্যার। ওকে, তাহলে আমরা HTML এ যাই। W3 স্কুল থেকে আপনারা ফলো করবেন কিছু জিনিস, কিছু না অনেক কিছু ফলো করবেন। ফ্রম রিলেটেড কাজ করি। আমি তো জাস্ট কয়েকটা দেখাইছি। আমি একটা লিংক দিছি, ওই লিংকটা কপি করে নেবেন, আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব। সো এটা না 03 বেস গ্রুপে দিয়ে দিচ্ছি। আজকে আর ক্লাস নিব না, আজকে আমি এখানেই শেষ করে দিব, কারণ হচ্ছে যে অনেক বেশি যদি আমি লেকচার দিয়ে দিই আপনারা শেষ করতে পারবেন না। আমার লেকচার দেওয়া হচ্ছে আপনাদের আউটপুটটা অনেক বেশি জরুরি। সো আজকে স্যার বলেন।